This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত 10:30 মানে নিউজ টপ 9, আর নিউজ টপ 9 এর শুরুতেই বারুইপুর সংক্রান্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের তদন্তে এবার নয়া মোড় সামনে এসেছে। নির্যাতিতা নাবালিকাকে কি পাচারের কোনো রকম ছক ছিল? নেপথ্যে কি নারী পাচার চক্রের যোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে? আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সত্যজিৎ, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত যা যা বিষয়, যা যা অ্যানেকডোট, যা যা অনুষঙ্গ সামনে আসছে, এই পাচারের সন্দেহ কি একেবারে এড়ানো যায়? দেখো, একেবারে সঙ্গত প্রশ্ন। বর্তমানে এই কেসটির যা স্ট্যাটাস, সেক্ষেত্রে এই নারী পাচার বা বাল্য পাচার, বালিকা পাচার, সেটাকে কিন্তু কোনো রকমভাবে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। পুলিশের কাছে খবর এসছে যে এই যে প্রভাস মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার এর আগে একাধিক অভিযোগ আছে। ফলত সে কারণের জন্য নারী পাচারকে কোনো রকমভাবে লঘু করে দেখতে চাইছেন না তদন্তকারীরা। সে কারণের জন্য এই এলাকায় দীর্ঘদিন ধরে নারী পাচারের ওপরে কাজ করা ইন্সপেক্টর কাকুলি ঘোষ কুণ্ডুকে কিন্তু তড়িঘড়ি নিয়ে আসা হয়েছে, এবং তিনি আজকের রাতে যেমন তার প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, আগামীকাল তিনি ঘটনাস্থলে যাবেন এবং তথ্য সংগ্রহ করে নিশ্চিত করবেন যে নারী পাচারের কোনো যোগ আছে কিনা। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য যে জায়গায় এই সূর্যপুরের ঘটনা, সেই সূর্যপুর থেকে সামনে যদি কিছুটা যাওয়া যায় তাহলে দক্ষিণ বারাসাত, জয়নগর, সেখান থেকে কুলতলি এবং কুলতলির নদী পেরিয়ে সহজেই বাংলাদেশে যাওয়া যায়। সেক্ষেত্রে কি সেক্ষেত্রে দেখা যায় যে পূর্বের যা ইতিহাস, যে এই রাস্তা ধরে একাধিক নারী পাচারের ঘটনা ঘটেছিল, এবং সেক্ষেত্রে এই ইন্সপেক্টর কাকুলি ঘোষ কুণ্ডু তিনি কিন্তু কয়েকটি কেস রিটার্ন করেছেন, তিনি সমাধান করেছিলেন। সেক্ষেত্রে বর্তমানে যে ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ এবং চাঞ্চল্যকর। সত্যজিৎ সঙ্গে থাকো, সত্যজিৎ তুমি সঙ্গে থাকো। এরকম আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। এক ব্যক্তিকে আটক করেছে রাজ্য এসটিএফ। গণপিটুনিতে খুনের অভিযোগে আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। বারুইপুর থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে। আমি আরও একবার যাবো আমার সহকর্মী সত্যজিতের কাছে। সত্যজিৎ, এটা আরও একটা আপডেট। ওই মব লিঞ্চিংয়ের যে ঘটনা, গণপিটুনির যে ঘটনা, সেই ঘটনায় আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কারণ আমরা জানি শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে একজনকেও ছাড়া হবে না, 200 জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এর সম্বন্ধে যাকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, প্রথমে বলে রাখবো যে বারুইপুরের এসপি অফিসে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি যখন এসেছিলেন, ঠিক তার আগেই সল্টলেকের এসটিএফের সেখানে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণের, বলা যেতে পারে 40 মিনিটের একটি রুদ্রদ্বার বৈঠক হয়, এবং পরিষ্কারভাবে সেখানে এসটিএফের যারা আধিকারিকরা ছিলেন তাদেরকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে কোনো রকমভাবে কোনো অপরাধীকে ছাড়া হবে না, জিরো টলারেন্স। তারপরেই কিন্তু তিনি বারুইপুরে আসেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই রকম বার্তা দেন যে কোনো অপরাধীকে ছাড়া হবে না। এবং কোট আনকোট তিনি যেটা একটি মন্তব্য করেছেন যে গণপিটুনিতে যাকে মারা হয়েছিল তিনি নিরপরাধ, অর্থাৎ তার কোনো অপরাধ ছিল না, গণপিটুনিতে তার হত্যা হয়েছিল এবং তাদের কাউকেই ছাড়া হবে না। তড়িঘড়ি নির্দেশ পাওয়ার পরেই কিন্তু এসটিএফের মোট 6টি টিম বারুইপুরের বিভিন্ন এলাকাতে তারা চলে যায় এবং বর্তমানে একজনকে তারা আটক করেছে। এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারছি তাকে স্ক্যানারে রেখে ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এই গণপিটুনির ঘটনায় আর কারা কারা যুক্ত ছিল, কতজন যুক্ত ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং আজ রাত থেকেই অভিযান চলবে বলে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। শুভজিৎ, সঙ্গে থাকো, আরো বেশ কিছু আপডেট রয়েছে। এই ঘটনায় মানে বারুইপুর কাণ্ডে এবার 8 জন, এখনো পর্যন্ত জানা যাচ্ছে 4 জন সিপিআইএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। সুজন চক্রবর্তী, লাহেক আলী, মোনালিসা সিনহার বিরুদ্ধে অভিযোগ অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনা দেওয়া,
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। আপনাদের আরও একবার জানাই, অপরাধমূলক ষড়যন্ত্র, প্ররোচনা দেওয়া, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে, মিথ্যা খবর প্রচার ও দাঙ্গা লাগানোর অভিযোগও রয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে। বারুইপুরের 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়েছে। একটু ডিটেইলে জানবো, আমার সহকর্মী সত্যজিৎ সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এ সংক্রান্ত কি আপডেট, কি অভিযোগ এক্ষেত্রে দায়ের করা হয়েছে এই 4 জন সিপিআইএম নেতার বিরুদ্ধে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনার ঘটে যাওয়ার পরের দিনেই কিন্তু এলাকায় পৌঁছেছিলেন সুজন চক্রবর্তী সহ এই লাহেক আলী, সৈফুদ্দিন, মোনালিসা সহ একাধিক নেতৃত্বরা সেখানে পৌঁছেছিলেন। এবং তার পরবর্তীতে যেখানে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে পৌঁছে তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন যে যারা উস্কানিমূলক মন্তব্য করেছেন তাদেরকে যেমন ছাড়া হবে না, যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম উস্কানিমূলক পোস্ট করেছিলেন তাদেরকেও ছাড়া হবে না। ফলত তারপরেই আমরা দেখতে পেলাম যে সন্ধ্যার পরবর্তী সময়ে বিজেপির পক্ষ থেকে বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে বাম নেতা সুজন চক্রবর্তী সহ আরও 3 জনের নাম সেখানে রয়েছে এবং তারা সেই ঘটনাস্থলে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন। তাদের একটি ষড়যন্ত্র ছিল যে সেখানে তারা দাঙ্গা বাঁধাতে পারে এবং তাদের যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, তাদের যে কথাবার্তা, সেগুলি মূলত সমাজের কাছে খুব সুরুচিকর নয়। সে কারণের জন্য তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে তারা ডেপুটেশন দেন এবং লিখিত অভিযোগ করেন। ইতিমধ্যেই বারুইপুর থানার পক্ষ থেকে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে কী কথাবার্তা তিনি বলেছিলেন সুজন চক্রবর্তী সহ অন্যান্য বাম প্রতিনিধিরা, তার ইতিমধ্যেই তথ্য সংগ্রহ কাজ শুরু হয়েছে। বলা যেতে পারে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। শুভজিৎ, ধন্যবাদ সত্যজিৎ। বারুইপুর কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর এসপি অফিসে উচ্চ পর্যায়ের বৈঠকে 3 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে চান তিনি। মিসিং ডায়েরি থেকে পুরো ঘটনা কোথায় কার গাফিলতি সেটা ডিজি খতিয়ে দেখবেন। আর 72 ঘন্টার ডেডলাইন দিয়ে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। সোমবারই মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেফতার করেছে এসটিএফ। শনিবার রাত 9টা নাগাদ নাবালিকা নিখোঁজের ডায়েরি করে পরিবার। অভিযোগ এরপরেও হাত গুটিয়ে বসেছিল পুলিশ। স্থানীয়দের অভিযোগ, রবিবার দেহ উদ্ধারের পর আনন্দকে স্থানীয় পুলিশ ফাঁড়িতে আনা হয়, কিন্তু পুলিশই অভিযুক্তকে ছেড়ে দেয় বলে অভিযোগ। কালকের আসামি ধরে যদি ক্যাম্পে দিয়েছিল সূর্যবেড়ে ঘাটে, পুলিশ সেইটা গোপনভাবে ঘর ভিতরে বার করে দিয়েছে, নিয়ে এসে আসামি পাইলেছে। প্রথমে পুলিশ সেরকম কাজও করেনি, না কোনো কাজ করেনি। যখন ওই কেন্দ্র বাহিনী ঢুকেছে তারপরে পুলিশ একটু দেখেছে। প্রশ্ন এখানে, পুলিশের এত গা ছাড়া মনোভাব কেন? নিখোঁজ ডায়েরির পরেই কেন দ্রুত শুরু হলো না খোঁজ খবর? পরিবার বারবার অভিযোগ করলেও কেন সক্রিয় হলো না পুলিশ? সন্দেহভাজনদের আটকের পর কি কারণে মুক্তি দিয়ে দেওয়া হলো? যে পুলিশের অন্যায়ের জন্য এটা হলো এবং যিনি বিজেপির নেতা ওদের ছাড়িয়ে নিয়ে এলো, থানা থেকে তাদের ছাড়িয়ে নিয়ে এলো, এদের সম্পর্কে একই ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। পুলিশের নিষ্ক্রিয়তা কোনো না কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। ইমিডিয়েট ওই পুলিশের যারা কর্মরত যারা ছিলেন তাদেরকে সাসপেন্ড করা দরকার, যারা এই অ্যাকিউজডকে ছেড়ে দিল। বারুইপুর কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। 3 পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে চেয়েছিলেন তিনি। জেলা পুলিশ সুপারের অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে উচ্চ পর্যায়ের বৈঠক করেন, সেই বৈঠকে জেলা পুলিশের 3 জনকে রীতিমতো সাসপেন্ড করতে চেয়েছিলেন। সূত্রের খবর, ফাঁড়ির ইনচার্জ, বারুইপুর থানার ওসি এবং এএসপিকে তোপ মুখ্যমন্ত্রীর কাছে 3 দিন সময় চাইলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। মিসিং ডায়েরি থেকে পুরো ঘটনা কোথায় কার গাফিলতি, ডিজিপিকে খতিয়ে দেখে 72 ঘন্টায় রিপোর্ট জমার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট, পুলিশের গাফিলতি বরদাস্ত নয়। পুলিশকে 72 ঘন্টার ডেডলাইন দিয়েছেন তিনি। পুলিশকে সতর্ক হতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য রাজ্যের পুলিশ প্রশাসনকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে বলে তিনি জানিয়ে গেলেন এই বৈঠক থেকে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বারুইপুর। তৃণমূল কংগ্রেসের তহবিলের লেনদেনে এবার ইডির নজর। কলকাতায় 5 জায়গায় তল্লাশি হয়েছে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় মোটা টাকার লেনদেন হয়েছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার্ড বিমানের ভাড়াও কি তৃণমূলের অ্যাকাউন্ট থেকে দেওয়া হতো? এই যাবতীয় বিষয় তদন্তে কেয়ারওয়েল এভিয়েশনের অফিসে তল্লাশি, আর এই এভিয়েশন সংস্থার ডিরেক্টরের বাড়িতেও কেন্দ্রীয় এজেন্সির হানা। কয়লা, বালি, নিয়োগ, দুর্নীতির টাকা কি তৃণমূলের তহবিলে? তার উত্তর খুঁজতে কলকাতায় 5 জায়গায় তল্লাশি। এই বাড়িটি পবন জাজু এবং রাজু জাজুর, এবং এই বলা হচ্ছে যে কেয়ারওয়েল এভিয়েশনের ডিরেক্টর এরা, এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একযোগে এই বাড়ির ঠিক 3 তলাতেই কিন্তু এই তল্লাশি চলছে, এবং বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তহবিল থেকে বেশ কিছু টাকা এই এভিয়েশনে এসছে। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কোথায় কোথায় মোটা টাকার লেনদেন? অভিষেকের চার্টার বিমানের ভাড়াও কি টিএমসির অ্যাকাউন্ট থেকে? তদন্তে কেয়ারওয়েল এভিয়েশন অফিসে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরূপের মামলায় একেবারে রাজারহাটের একটি দেখা যাচ্ছে যে কেয়ারওয়েল এভিয়েশন, সেখানে ইডির হানা। দেখা যাচ্ছে ইডির অফিসাররা তারা কিন্তু একেবারে তাদের যে সমস্ত ডকুমেন্টস, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে তারা এখানে ঢুকছেন। তৃণমূলের অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা ঢুকেছে বলে সন্দেহ প্রকাশ করে 18ই জুন বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়করা। এরপরেই পুলিশ এফআইআর দায়ের করে। পরের দিন ব্যাংক কর্তৃপক্ষকে 3টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে দেয়। তদন্তে নামে ইডিও। এই আবার আমি বলছি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজকে আমি না জেনে, আমি দেখুন আমি তো আপনাদের সামনে ঢুকেছি, এখন আপনি তো দায়িত্বে ছিলেন, আমি এটা নিয়ে পুরোটা জেনে তারপরে দুর্নীতির টাকা ঢুকেছে কিনা এটা আমি এখানে বসে বলবো, কোনো জায়গায় বলতে পারবো না। আমার জানা নেই, কারণ আমি টাকা ডিল করতাম না। প্রত্যেকটা মেম্বার 2000 করে টাকা চাঁদা দিতাম, এবং যখন যখন দলের প্রয়োজন হয়েছে সে টাকা চেক কেটে দিয়ে দিয়েছে। ईडी का काम कर रहा है, सीबीआई का काम कर रहा है। भारतीय जनता पार्टी किसी भी हालत में किसी वेंडेटा पॉलिटिक्स के ऊपर विश्वास नहीं रखते। तो आप लोग ये चाहते हैं, जनता की ये भी मांग है, ईडी सीबीआई का ये जो चोर पुलिस गेम है बहुत दिन से चल रहा है, इसका भी अंत हो जाए। असली कसूरदार कौन है उसको सामने लेकर खड़ा करना चाहिए। এদিকে কলকাতা হাইকোর্টে দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ধাক্কা খায় কালীঘাট তৃণমূল। দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল হাইকোর্ট। সলিসিটর জেনারেলের আর্জি মেনে বৃহস্পতিবার আগামী শুনানি। সুশোভন ভট্টাচার্য, সুচরিতা দে ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। এ যেন মাছের তেলে মাছ ভাজা। ঘুরিয়ে তৃণমূলের দলীয় তহবিলের টাকাতে কেনা বিমান এবং কপ্টারেই চড়তেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেয়ারওয়েল এভিয়েশন সংস্থাকে দলীয় তহবিল থেকে 150 কোটি টাকা দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই টাকায় কেনা হয়েছিল একটি বিমান, একটি হেলিকপ্টার। আবার সেই সংস্থাকে বিমান ও কপ্টার ভাড়া মেটানো হতো তৃণমূলের তহবিল থেকে। মানে যেটা শুরুতেই বললাম আপনাদের, মাছের তেলে মাছ ভাজার মতন অবস্থা। আমার সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, বিস্ময়ের কিছু নেই, তার কারণ এরকম বেশ কিছু জিনিসই দেখতে পাওয়া গিয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে। এক্ষেত্রে এক্স্যাক্টলি ঘটনাটা কি? মানে এক জায়গা থেকে নিয়ে সেই জায়গার টাকা দিয়ে সেটা পে করা হচ্ছে, কি বিষয়? দেখো শুভজিৎ, তুমি জানো আজকে ইডি এই তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় তদন্তে নেমেছে। তারা একটি কেয়ারওয়েল এভিয়েশন সংস্থা, কেয়ারওয়েল এভিয়েশন, সেই সংস্থার ডিরেক্টর তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে, এবং ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে 2022 থেকে 150 কোটি টাকা তৃণমূলের তহবিল থেকে এই কেয়ারওয়েল এভিয়েশনের কাছে গিয়েছে, এবং সেই তারপরেই সেই টাকাতে কেয়ারওয়েল এভিয়েশন একটি বিমান, ছোট বিমান, 6 থেকে 7 সিটের একটি বিমান, একটি হেলিকপ্টার কেনে। এবং 2022-এর পরবর্তী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা ওই বিমানে চড়েই বা দিল্লি বা অন্যান্য যে সমস্ত দলীয় কাজে যেখানে যেতে হয়েছে তারা গিয়েছেন, এবং যে চপার, যে হেলিকপ্টার ছিল, সেই হেলিকপ্টারে চড়েই তারা বিভিন্ন নির্বাচনী প্রচার সভা সেখানে যেতেন। এবং এই 150 কোটি টাকা 2022 থেকে বেশ কয়েক দফায় কেয়ারওয়েল এভিয়েশনের অ্যাকাউন্টে জমা পড়েছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই টাকাতেই তারা আবার হেলিকপ্টার কিনেছে, আবার সেই টাকা, সেই হেলিকপ্টার এবং বিমান তারা আবার তৃণমূলকেই ভাড়া দেয়, এবং তার জন্য তৃণমূল আবার তাদের তহবিল থেকে একটা নির্দিষ্ট টাকা ওই কেয়ারওয়েল এভিয়েশনকে দেয়। অর্থাৎ তৃণমূলের তহবিলের টাকাতেই কেনা বিমান, আবার সেই তহবিলের সেই বিমান এবং কপ্টারের ভাড়া বাবদ যে টাকা, এই টাকাও তৃণমূলের তহবিল থেকে যাচ্ছে। ফলে এই বিষয়টা যে সংস্থাকে ভাড়া মেটানো হয় তাকে কেন এত মোটা অঙ্কের টাকা দেওয়া হলো, এবং সেই টাকার সূত্র কি, বেশ কিছু সন্দেহজনক লেনদেন তারা পেয়েছেন, তার ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছে কেয়ারওয়েল এভিয়েশনে। বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন, সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে, এবং এই যে 150 কোটি টাকা, ধন্যবাদ।
বেআইনি নির্মাণের বিরুদ্ধে থানায় অভিযোগ রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির। তিনি অভিযোগ করেছেন প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, দেবরাজ চক্রবর্তী, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনোদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডের কৈখালী সর্দারপাড়ায় 6 তলা বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ। আমি একটু ডিটেলে জানবো। রঞ্জিত আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। রঞ্জিত, তরুণজ্যোতি তিওয়ারি তিনি ঠিক ওনাদের বিরুদ্ধে কি অভিযোগ করেছেন নির্দিষ্টভাবে? দেখো, বেআইনি নির্মাণের বিরুদ্ধেই তরুণজ্যোতি তিওয়ারি অভিযোগ করেছেন। মূলত প্রাক্তন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, দেবরাজ চক্রবর্তী এবং বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনোদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে বিধাননগর পৌর নিগমের 6 নম্বর ওয়ার্ড কৈখালী সর্দারপাড়ায় যে 6 নম্বর বেআইনি নির্মাণ, তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছে। অর্থাৎ বৈধ অনুমতি ছাড়াই বিল্ডিং নির্মাণ করা হয়। এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয় শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখি যে বিল্ডিং প্ল্যানটি 16/1/2014 অনুমোদিত করেছিল রাজারহাট গোপালপুর পৌরসভা। এবং সেই মর্মে কিন্তু 17/7/2024 সিসি অর্থাৎ কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয় এবং ডেভেলপমেন্ট এগ্রিমেন্টটা তার 4 বছর পরে হয়। তাতেই কিন্তু প্রশ্নচিহ্ন। অর্থাৎ 14/3/2018-তে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হয়েছিল। তো বিল্ডিং হয়ে যাওয়ার পর ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট এবং সম্পূর্ণরূপে বেআইনিভাবে এই নির্মাণ হয়েছিল। নির্মাণের কোনো বৈধতা নেই। নির্মাণের যে অনুমোদন রেসিডেন্স আমার কাছে আজকে এসেছিল কেজিএন প্লাজা, কৈখালী সর্দারপাড়ায় একটা কমপ্লেক্স বিল্ডিং অ্যাপার্টমেন্ট। সেখানে বিএমসি ডেমোলিশন অর্ডার পাস করে দিয়েছে কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী। এবার কাগজ নিয়ে আসলো তারা। আমি কাগজ দেখলাম তাদের কাছে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট আছে, স্যাংশন প্ল্যান আছে, মিউটেশন আছে, রেগুলার ট্যাক্স দেয়। তারপর এই ইলিগাল কেন হলো বিল্ডিংটা? আমি আরও দেখতে আরম্ভ করে যেগুলো পেলাম মারাত্মক। ডেটগুলো বলছি, ডেটগুলো নোট করবেন আপনারা। এই ধরুন 16/1/2014 সালে বিল্ডিংটা স্যাংশন হলো। 17/7/2014 6 মাসের মধ্যে বিল্ডিংটা সিসি দিয়ে দেওয়া হলো, মানে কমপ্লিশন সার্টিফিকেট। 6 মাসের মধ্যে একটা বিল্ডিং কমপ্লিশন সার্টিফিকেট পেয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিংটা ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট সাইন হলো 14/3/2018 সালে। মানে স্যাংশন প্ল্যান, কমপ্লিশন সার্টিফিকেট, তারও 4 বছর পরে সেই বিল্ডিংটার ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট হচ্ছে। এটাই হচ্ছে রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউনের টিএমসি প্ল্যান। আলিয়া বিশ্ববিদ্যালয় নিউ টাউন ক্যাম্পাসে পাওয়ার কাট, হস্টেল সহ ক্যাম্পাস জুড়ে বিদ্যুৎ বন্ধ, অন্ধকারময় গোটা ক্যাম্পাস। 5 থেকে 6 দিন আগেও প্রায় 18 ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল এই ক্যাম্পাসে। এর জেরে কার্যত চরম দুর্ভোগে পড়েন পড়ুয়ারা। পানীয় জল, স্নান, মোবাইল ফোন চার্জিং সহ নিত্য প্রয়োজনীয় পরিষেবা ভেঙে পড়ে। আবারও একই সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ পড়ুয়াদের।